আমাদের এই পুরোপুরি কানেক্টেড দুনিয়ায় প্রতি মুহূর্তে টাকা কিন্তু বর্ডার পার করছে, কিন্তু কখনো কি আমরা একটু থেমে ভেবে দেখেছি এই যে টাকার দাম ওঠানামা করে এটা আসলে ঠিক করছেটাকে? চলুন আজকে বিনিময় হারের এই ইন্টারেস্টিং আর মাঝে মাঝে একটু কনফিউজিং ব্যাপারটাকে একদম সোজা করে বুঝে নেওয়া যাক। খবরে তো নিশ্চয়ই দেখেন, তাই না? আজকে ডলারের দাম একরকম, কাল হয়তো অন্য রকম। এটা দেখলে মনে প্রশ্ন আসতেই পারে যে কোনো একটা বড় অফিসে বসে কেউ কি শুধু একটা সুইচ টিপে এই সংখ্যাগুলো বদলে দিচ্ছে? আসল কথাটা হলো, এই সংখ্যাগুলো কার নিয়ন্ত্রণে? ঠিক আছে, তাহলে চলুন এই বড় প্রশ্নের উত্তর খোঁজা যাক, আর সেটার জন্য আমাদের একদম বেসিক কিছু জিনিস আগে বুঝতে হবে। তো সবার আগে জানতে হবে এই যে আমরা বলছি বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট, জিনিসটা আসলে কি। প্রথমেই আসি বৈদেশিক মুদ্রা কাকে বলে। শব্দটা শুনতে একটু ভারী মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একদম সিম্পল। নিজের দেশের টাকা ছাড়া বাকি সব দেশের কারেন্সি হলো বৈদেশিক মুদ্রা। যেমন বাংলাদেশের জন্য আমেরিকান ডলার বা ইউরো, এগুলো সবই বৈদেশিক মুদ্রা। আর এখানেই একটা মজার ব্যাপার আছে, জানিয়ে আমরা প্রায় একটু কনফিউজড হয়ে যাই। সবচেয়ে শক্তিশালী কারেন্সি আর সবচেয়ে দামি কারেন্সি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় তফাৎ আছে। দেখুন, আমেরিকান ডলারকে বলা হয় সবচেয়ে শক্তিশালী। কারণটা কি? কারণ এটা খুব স্টেবল আর পুরো পৃথিবী জুড়ে ব্যবহার হয়। কিন্তু এটা কি সবচেয়ে দামি? না, একদমই না। সেই টাইটেলটা চলে যায় কুয়েতি দিনারের মতো কারেন্সির কাছে, যেখানে একটা দিনারের দাম অনেক বেশি। তাহলে বিনিময় হার কি? একদম সোজা ভাষায় বলতে গেলে এটা শুধু একটা প্রাইস ট্যাগ। অন্য একটা দেশের কারেন্সির একটা ইউনিট কিনতে নিজের দেশের কত টাকা লাগবে, সেটাই হলো এক্সচেঞ্জ রেট। ব্যাপারটা এমন, যেমন আমরা যখন বাজারে যাই, সবজির দাম প্রতি কেজি হিসেবে বলি, পুরো ঝুড়ির দাম না। এক্সচেঞ্জ রেটও ঠিক সেরকম, প্রতি ইউনিটের দাম। এতে তুলনা করতে সুবিধা হয়। বেশ, এটা যদি একটা দাম হয়, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গা আছে যেখানে এই দামগুলো ঠিক করা হয়, তাই না? মানে একটা দোকান বা বাজার টাইপ কিছু। হ্যাঁ, ঠিক তাই। আর সেটা হলো একটা বিশাল গ্লোবাল মার্কেট। এর নাম ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এখন এই বিশাল মার্কেটের লেনদেন হয় প্রধানত দুইভাবে। একটা হচ্ছে স্পট মার্কেট, নাম শুনেই বোঝা যাচ্ছে কাজটা স্পটে হয়, মানে একটা দাম ঠিক হলো আর সাথে সাথেই কারেন্সি এক্সচেঞ্জ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে ফরওয়ার্ড মার্কেট। এখানে কি হয়? এখানে ভবিষ্যতের কোনো ডিলের জন্য আজকেই একটা রেট ফিক্স করে রাখা হয়। ব্যবসায়ীরা এটা খুব ব্যবহার করেন, যাতে ভবিষ্যতে রেট বদলে গেলেও তাদের বড় কোনো ধাক্কা না লাগে। তো এই বিশাল মার্কেট তো রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেটগুলো প্রতিদিন ওঠানামা করে কেন? এর উত্তর একদম ক্লাসিক: চাহিদা আর যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। একটু ভেবে দেখুন, বৈদেশিক মুদ্রার চাহিদা তখন তৈরি হয় যখন আমরা বাইরে থেকে কিছু ইম্পোর্ট করি, বিদেশে ঘুরতে যাই বা অন্য কোনো দেশে ইনভেস্ট করি। আর ঠিক এর উল্টো দিকে বৈদেশিক মুদ্রার যোগান বা সাপ্লাইটা আসে কোথা থেকে? যখন অন্য দেশের মানুষদের আমাদের টাকার প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? হয়তো তারা আমাদের থেকে কোনো জিনিস কিনছে, মানে এক্সপোর্ট হচ্ছে, বা ট্যুরিস্টরা এখানে ঘুরতে এসছে, বা কোনো বিদেশি কোম্পানি এখানে ইনভেস্ট করছে। নিয়মটা কিন্তু একদম সোজা। যদি কোনো কারেন্সি কেনার লোক বেচার লোকের থেকে বেশি হয়, তাহলে ডিমান্ড বেশি আর দামও বেড়ে যাবে। আর যদি প্রয়োজনের থেকে বেশি কারেন্সি মার্কেটে চলে আসে, তাহলে সাপ্লাই বেশি আর দাম কমে যাবে। এটা সারা দিন সারা রাত ধরে চলা একটা গ্লোবাল দড়ি টানাটানির খেলার মতো। বুঝতেই পারছেন, এই যে সবসময় ওঠানামা, এর মধ্যে দেশগুলোর একটা সিস্টেম বা নিয়ম কানুন দরকার হয়। আর এখানেই আসে সেই তিনটে প্রধান ব্যবস্থা যা সব দেশ ব্যবহার করে। এটা আমাদেরকে আবার সেই মূল প্রশ্নটাতে ফিরিয়ে নিয়ে আসে: ফাইনাল সিদ্ধান্তটা কে নিচ্ছে? সরকার আর সেন্ট্রাল ব্যাংক, নাকি ওই যে মার্কেটের শক্তি, চাহিদা আর যোগান? তো এই খেলাটা খেলার মূলত তিনটে উপায় আছে। একদিকে আছে নির্দিষ্ট বা ফিক্সড ব্যবস্থা, একে পেক্ট সিস্টেমও বলা হয়। এখানে সরকার একদম বলে দেয় এই হচ্ছে রেট ফাইনাল। এটা খুব স্থিতিশীল হয়। আর ঠিক এর উল্টো দিকে আছে পরিবর্তনশীল বা ফ্লেক্সিবল ব্যবস্থা, একে ফ্লোটিং সিস্টেমও বলে। এখানে সরকার মার্কেটকে নিজের মতো চলতে দেয়, আর এর ফলে এটা বেশ অস্থির বা ভোলাটাইল হতে পারে। আর এরপর মাঝখানের একটা পথ আছে, সেটা হলো পরিচালিত ভাসমান বা ম্যানেজড ফ্লোটিং ব্যবস্থা। আজকের দিনে বেশিরভাগ দেশ কিন্তু এই সিস্টেমটাই ফলো করে। এখানে আসলে দুটো সিস্টেমের ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করা হয়। রেট ঠিক করে মার্কেটই, কিন্তু দেশের সেন্ট্রাল ব্যাংক সবসময় নজর রাখে। যদি মার্কেট খুব বেশি ওঠানামা করে, তখন সেন্ট্রাল ব্যাংক নিজের রিজার্ভ থেকে মুদ্রা কেনাবেচা করে রেটটাকে একটু ঠেলা দিয়ে ঠিক পথে নিয়ে আসে, যাতে ব্যাপারটা হাতের বাইরে না চলে যায়। বেশ, এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এখানে আমরা খবরে যে কিছু শব্দ শুনি যেগুলো শুনতে প্রায় একই রকম সেগুলো নিয়ে আলোচনা করব। এই শব্দগুলো শুনতে একই লাগলেও এদের মানে কিন্তু পুরো আলাদা। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এটাই আসল ব্যাপারটা পরিষ্কার করে দেবে। দেখুন, কোন শব্দটা ব্যবহার হবে সেটা নির্ভর করে দেশটা কোন সিস্টেম ফলো করছে তার উপর। যদি সিস্টেমটা নির্দিষ্ট বা ফিক্সড হয় আর সরকার নিজের কারেন্সির দাম কমায় তাকে বলে ডিভ্যালুয়েশন, আর যদি দাম বাড়ায় তাহলে সেটা রিভ্যালুয়েশন। অন্যদিকে যদি সিস্টেমটা পরিবর্তনশীল বা ফ্লেক্সিবল হয় আর মার্কেটের কারণে দাম কমে সেটা হলো ডেপ্রিসিয়েশন, আর মার্কেটের কারণে দাম বাড়লে সেটা অ্যাপ্রিসিয়েশন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পরের বার যখন এই শব্দগুলো শুনবেন শুধু একটা প্রশ্ন করবেন, কাজটা করলো কে? উত্তর যদি হয় সরকার তাহলে ডিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন, আর উত্তর যদি হয় বাজার তাহলে ডেপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েশন। মানে ড্রাইভারের সিটে কে বসে আছে তার উপরেই সব। আর এই পুরো আলোচনা শেষে আমরা এসে দাঁড়িয়েছি একটা $1 ট্রিলিয়ন প্রশ্নের সামনে। কোনটা ভালো? ফিক্সড রেটের ওই যে স্থিতিশীলতা যা ব্যবসার জন্য অনুমান করা সোজা, নাকি ফ্লোটিং রেটের নমনীয়তা যা মার্কেটের সাথে সবসময় নিজেকে মানিয়ে নিতে পারে? সত্যি বলতে এর কোনো সোজা উত্তর নেই, কিন্তু এই একটা সিদ্ধান্তের প্রভাব ইম্পোর্ট করা ফোন থেকে শুরু করে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স পর্যন্ত সবকিছুর উপর পড়ে। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে, একটা দেশের অর্থনীতির জন্য কোন জিনিসটা বেশি জরুরি? পাথরের মতো শক্ত স্থিতিশীলতা নাকি স্রোতের মতো নমনীয়তা?